বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে যে এক সুন্দর ভাত, এই ভাত হতে বা ভাতটা আপনার পেটে আসতে একজন কৃষানি বা একটা কৃষকের একটা মানুষের কতটা পরিশ্রম করতে হয় তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভাত অনেকের খেতে ইচ্ছে করে না। দেখেন, যদি একবার দেখেন আপনার বারবার জীবন ভরা ভাত খেতে ইচ্ছে করে না, এই কথাটা আর বলতে আপনার ইচ্ছে করবে না। মনে হবে যে না, আমি ভাত খাবো না, এই কথাটা বলবেনই না। আপনার ভাত খেতে এতটা তৃপ্তি হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। দেখেন আপনাদের একটা কৃষকের কাছ থেকে চাল আসতে, ভাত আসতে, আপনাদের কাছে আসতে কতটা পরিশ্রম হয়। এখানে দেখছেন সব ধানগুলো শুকাতে হয়েছে, এই পানিটা গরম করতে দেওয়া হয়েছে। এই পানিটা গরম করার পরে এই পানিটাকে পানির মধ্যে ধানগুলো ভিজে রাখা হবে। তারপরে এই ভেজানো ধান থেকে অঙ্কুরিত হবে। সেই অঙ্কুরিতগুলো মাঠে জমি তৈরি করে তারপরে সেই অঙ্কুরগুলো বুনতে হবে, অর্থাৎ চারাগুলো বুনতে হবে। এই যে ধানগুলো ঢেকে রেখে দেওয়া হলো, সুন্দর করে ঢেকে রেখে তারপরে কয়েকদিন রেখে দিলেই এই ধান থেকে গাছ গজাবে, চারা গজাবে। আর এদিকে দেখেন একজন কৃষক, দেখেন কতটা মাঠে পরিশ্রম করে এই ধানগুলো তৈরি করার জন্য জমি চাষ করে নিচ্ছে। আর এটা কিন্তু এক সময় হয় না, অনেক পরিশ্রম করতে হয়। মাটিগুলো নরম মাটি করতে হয়, তারপরে এগুলো মই টেনে, তারপর টেনে টেনে এই জমিটাকে একদম সমতল করতে হয়, যাতে কোথাও কোনো পানি জমে না থাকে। সম্পূর্ণ জমিটাকে একদম সমতল করতে হবে, উঁচু নিচু হলে হবে না। আর একটা পরিশ্রম করতে হয়, সারাটা দিন একজন কৃষক এই কাজগুলো করে থাকে। সারাটা দিন তার একটু অল্প জমি তৈরি করতে এতটুকু পরিশ্রম করতে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এই ভিডিওটা দেখেন, আশা করি জীবনে বলবেন না আমার ভাত খেতে ইচ্ছে করে না। কারণ আপনার প্লেটে এক প্লেট ভাত আসতে কতটা যে পরিশ্রম করতে হয়, সেটা যদি আপনি একবার নিজ চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন। এই জমিটা তৈরি করার পরে দেখেন একদম নরম করে চাষ করে নেওয়া হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে এই কৃষকটার। তো ভাইয়া আপুরা যারা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের একটু ভালো লাগবে। আমার বাচ্চা যখন ছোট ছিল তাকে কোলে করে রাখতাম, আর তাকে আমি ভাতের গল্প বলতাম। ভাতের জীবন কাহিনী। তো এই জমিটা তৈরি করা হয়ে গেছে। তারপরে দেখেন এই যে অঙ্কুরগুলো, যখন ধানের চারাগুলো গজিয়েছে তখন এই ধানগুলোকে একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এটা দেখেন কেবল ফালানো একদিনের ধানগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে। কেবল চারাগুলো কেবল ফালিয়ে গেছে, রেখে গিয়েছে। সেই ধানগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে। তারপরে 4-5 দিন হবে, এর মধ্যে কিন্তু আস্তে আস্তে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে। তারপরে 4-5 দিন হলে একটু পানি দিতে হবে। পানির নিচে দেখেন গাছগুলো সবুজ হয়ে গেছে। এই সবুজ গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে 10-15 দিন পরে কীরকম হয় সেটা আপনাদের সাথে আমি দেখাবো। তো আপনারা একটু স্কিপ করবেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দিতে থাকেন। আমার একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন দেখেন 7 থেকে 10 দিনের মধ্যে চারা গাছগুলো কতটুকু হয়ে গেছে। আর এটা দেখেন জমিটা তৈরি করে, এই যে এটা হচ্ছে 3-4 দিনের চারা গাছ, এখানে 7 থেকে 10 দিনের চারা গাছ এটা। আর যে 1 মাস 15 দিন হয়ে গেলে এর মধ্যে কিন্তু অনবরত পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে এটার গোড়া থেকে পানি সরে না যায়, বা কোনো হাঁস মুরগি এগুলো যাতে না খেয়ে ফেলে এই ধানগুলো, সে দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে সারাদিন বসে থেকে এই ধানগুলো থেকে হাঁস মুরগি কবুতর এগুলা তাড়িয়ে থাকে। তারপর দেখেন 15 দিনের হওয়ার পরে চারা গাছগুলো কতটুকু বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আপনারা একটু দেখতে থাকেন, দেখলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি কথা দিলাম আপনাদের এই ভিডিও দেখাটা কিন্তু বৃথা যাবে না। অবশ্যই আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন একজন কৃষক, একজন মানুষের আপনার প্লেট পর্যন্ত ভাত যেতে কতটুকু পরিশ্রম করতে হয়। তো দেখেন এই চারা গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, দেখেন অনেকটা বড় হয়ে গেছে। পাশেই কিন্তু এই যে ধান, আর এই ধানগুলো চারা গাছগুলো চারা তুলতে হবে, তারপরে আবার জমি নির্বাচন করতে হবে, তারপরে আবার ধান রোপণ করতে হবে, নিড়ানি দিতে হবে, অনেক কাজ কিন্তু সেগুলো আপনাদের দেখালাম না। আজকে খুব সংক্ষিপ্ত করে আপনাদের দেখাচ্ছি। পরে দেখেন এই যে ধানগুলো হয়ে গেছে, ধানগুলো কেটে একজন কৃষক কেটে সুন্দর করে আটি বেঁধে, যেগুলো একদম মেইন সেগুলো দেখাচ্ছি। এখন এই ধানগুলো কিন্তু বপন করতে হয়, তারপরে কিন্তু এগুলো কাটতে অনেক সময় লাগে। কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, আপনাদের সিম্পলভাবে দেখাচ্ছি, তাই দেখবেন আপনাদের কত মনের মধ্যে কতটা একটা আত্মতৃপ্তি আসবে এই দানা বা ভাত খাওয়ার জন্য। আমি যখন বাচ্চা ছোটো ছিল তাদেরকে এই গল্প শোনাতাম। এই দেখেন কৃষক সারাদিন পরিশ্রম করে এই ধানগুলো কেটে নিচ্ছে, কেটে আটি বেঁধে সে
এগুলো এক জায়গায় জড়ো করে তারপর এগুলো কিন্তু ধান এই গাছ থেকে ধানগুলো ছাড়াতে হবে। ছাড়াতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, একদম বাইরে বাইরে টিনের যে ড্রাম আছে সেই ড্রামের মধ্যে বাইরাইতে হয়। বাড়ানোর পরে সে একটা একটা করে ধান সেই ড্রামের সামনে পড়ে, সেগুলো দিয়ে কিন্তু আবার এগুলা অনেক পরিশ্রম করতে হয়। আপনারা দেখতে থাকেন। তো ভাইয়াপুরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন। এখন একজন কৃষক দেখেন ড্রাম থেকে এই আটি থেকে ধান কিভাবে আস্তে আস্তে বাইরে বাইরে সে ধানগুলো বের করছে। আসলে এই যে পরিশ্রম করে মানুষ শুধু দুটো ভাত খাওয়ার জন্য, জীবনে কিন্তু সব কিছু মানুষ কাজ করে খাওয়ার জন্য, খাওয়া আর পরার জন্যে, কাপড় চোপড় পরার জন্য। এই একটা মানুষের খেতে একটা মানুষকে কতটা পরিশ্রম করতে হয়। আসলে যারা গ্রামে বাস করে তাদের কাছে অল্প কিছুতেই কিন্তু খুব স্বাদ লাগে, তাদের তৃপ্তি লাগে। কারণ তৃপ্তি লাগবে, তারা একদম তৃণমূল পর্যায়ে দেখে নেয় যে কিভাবে তাদের এতটা পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো অবস্থায় তারা কিন্তু এক মুঠো ভাতও খেতে পারে না। আপনারও দেখবেন যে আপনি গ্রাম থেকে ভাত চাল আসছে বা আপনি কিনে নিয়ে আসছেন, এই কিনে আনতেও কিন্তু একজন মানুষের অনেক পরিশ্রম করার পরে আপনার প্লেটে এই ভাতটা যাবে। তো দেখেন সুন্দর সুন্দর করে বাইরে বাইরে সে ধানগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু প্রচুর ধান, এই ক্ষেতের সমস্ত ধান কিন্তু সারাদিনে সে বাইরে বাইরে শেষ করবে। তারপরে ধান বাইরিয়ে সে বস্তা বোঝাই করে বাড়িতে নিয়ে আসি। এই বাড়িতে নিয়ে আসার পরে এই ধানগুলোকে কিন্তু আবার এইগুলো উড়াইতে হয়, উড়িয়ে এই ময়লাগুলো আলাদা করতে হয় আর ধানগুলো আলাদা করতে হয়। তো আমি এই ধানগুলো থেকে ময়লা আলাদা করে ফ্যান দিয়ে উড়িয়ে উড়িয়ে ময়লা থেকে ধানগুলো আলাদা করছি। এই ধানগুলো আলাদা করার পরে কিন্তু অনেক কাজ আছে। তা আপনারা এই পর্যন্ত দেখলেন, দেখেন অর্ধেক কাজই কিন্তু হয়নি। আমি কিন্তু অনেক সংক্ষিপ্তভাবে বলছি, আর অর্ধেক কাজও কিন্তু এখনও শেষ হয়নি। তো আমি এই ধানগুলো সমস্ত ধানগুলো কিন্তু আমি উড়িয়ে উড়িয়ে পরিষ্কার করে এই ধানগুলো কিন্তু আবার পানির মধ্যে রেখে ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রাখার পরে পরের দিন কিন্তু এগুলো আবার সেকে সেকে তুলে আবার সেগুলো আবার সিদ্ধ করতে হবে। অনেক পরিশ্রম করতে হয়। দেখেন ধানগুলো থেকে অনেক ময়লা আবর্জনা ফ্যানের সাহায্যে আমরা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার ধানগুলো কিন্তু আমরা ভিজাবো, আর যে নোংরা ময়লা বা আগাছা ধানগুলো সেগুলো কিন্তু একটু সরে সরে যাবে এখান থেকে। দেখেন যেগুলো ধান হয়েছে সম্পূর্ণ কিন্তু ধান হয়নি, অনেক কিন্তু চিটা রয়েছে। যে সামনে যেগুলো দেখছেন এগুলো অল্প ধানগুলোই আছে, আর বাকি ধানগুলো কিন্তু অনেক চিটা হয়েছে। অনেক কৃষকের অনেক কিন্তু ক্ষতি হয়ে যায়। তারপরে দেখেন এই ধানগুলো আমি ভিজে রেখেছিলাম, একদিন ভিজে রাখার পর তারপর এগুলো কিন্তু সেকে সেকে তারপর এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে। আপনি যে ভাত খেতে চান না, আপনার মুখে রুচি নেয়, আপনার ফাস্টফুড খেতে ইচ্ছা করে, একদিন কি দেখেছেন, একদিন কি ভেবে দেখেছেন এই ভাতটা আসতে, আপনার কাছে আসতে একজন মানুষের কতটা পরিশ্রম হয়েছে? আপনি হয়তো টাকা দিয়ে কিনে খান, টাকাটাও ইনকাম করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আর একজন মানুষের কিন্তু এই ভাতটা তৈরি করতে অনেক পরিশ্রম লাগে আপনার প্লেট পর্যন্ত। একবার ভেবে দেখবেন, তারপরে খাওয়ার আগে বারবার চিন্তা করে দেখবেন যে আসলে কতটা পরিশ্রমের পরে আমি এই ভাতটা খেতে পারছি। তো এইগুলো দেখেন আমরা লাকড়ি দিয়ে সব লতা পাতা এগুলো কিন্তু আগে সুরে রেখেছিলাম, পরিষ্কার গাছের লতা পাতা এগুলো শুকিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে কিন্তু এখন জাল দিচ্ছি। এইগুলো দেখেন কত স্পিডে জাল জ্বলছে। আর এদিকে দেখেন আগুনের উত্তাপে কিন্তু আমাদের অর্ধেকটা আমরা নিজেরাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছি। আর এইগুলো ধান যখন ভাপ হয়ে উঠবে তখন এই ধানগুলো থেকে আমরা নামিয়ে নিব। তো আমি এবং আমার যে আমি দুই সাইড থেকে দুজন কিন্তু জাল দিতে হচ্ছে। আমিও জাল দিচ্ছি, আমাকেও অনেকে আমার শাশুড়ি সহযোগিতা করছে। এভাবেই কিন্তু আমরা সবাই কাজ করে নিই। আমি শুধু একজন কাজ করি তা না, প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক গ্রামের মানুষের এরকম করে পরিশ্রম করে ধান উৎপাদন করতে হয়। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সমস্ত ধান কাটা ধান অনেকেই কিন্তু জানে না, যারা শহরে বাস করে ছোট বাচ্চারা জানে না ধানটা কিভাবে আসে, অনেক বড় মানুষও জানে না যে কিভাবে ধানটা আসে। তাহলে আমাদের কাছে তো ভাত এত স্বাদ লাগবে না কেন? আমাদের পরিশ্রম করা ফসল আমাদের কাছে খুবই টেস্ট লাগে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না। দেখেন একবার যদি দেখেন আপনার কাছেও ভালো লাগবে, যখনই খেতে বসবেন তখনই এর স্মৃতিগুলো সব আপনার মনে পড়ে যাবে কেমন করে এই ধানগুলা থেকে ভাত হয়েছে। তারপরে এই গরম ধানগুলো, এত গরম ধান, এত স্পিড গরম, সেই ধানগুলো কিন্তু আমি নামিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এগুলো সব একদম নেড়ে করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি যাতে আগুনের তাপটা অনেকটা কমে যায়। আর এদিকে দেখেন সব ধানগুলো এনে বাহির বাড়িতে শুকা দিয়েছি। শুকা দেওয়ার পরে
এগুলো কিন্তু আবার রোদ যেদিকে বেশি সেদিকে কিন্তু টেনে টেনে নিয়ে যেতে হয়, কারণ এক এক জায়গায় থাকে না। আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিট 15 মিনিট পর পর কিন্তু এগুলো নেড়ে দিতে হয়। না নেড়ে দিলে এক সাইডে বেশি শুকিয়ে যাবে আর এক সাইডে শুকাবে না। এই বারবার সারাটা দিন আমাদের এই পরিশ্রমের উপরে যেতে হয়। এটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে আবার জড়ো করে আবার এগুলো সম্পূর্ণ জড়ো করে আবার এগুলা কিন্তু আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেই। এভাবে কিন্তু নেড়ে চেড়ে প্রত্যেক 10 মিনিট 15 মিনিট পর পর অন্তর অন্তর আমাদেরকে এই ধানগুলো নেড়ে দিতে হয়। যদি না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই চাউলগুলো ভেঙে যাবে। আস্ত চাউল পেতে গেলেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সবাই কিন্তু এরকম গ্রামের প্রত্যেকটা নারী তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু এরকম পরিশ্রম করতে হয়। তো ধানগুলো আমাদের শুকো হয়ে গেছে, এগুলো মেশিনে গিয়ে ভাঙানো হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর চাল হয়েছে, একদম ঝকঝকে চকচকে চাল। এই চালগুলো দেখেই মনটা একদম জুড়িয়ে গেল। সারাদিনের পরিশ্রমটা আসলে বৃথা যায়নি, অনেকটা সুন্দর চাল হয়েছে। এখন কিন্তু কৃষানি বা কৃষকের মনে কিন্তু আনন্দ লাগবে, আমাদের মনে আনন্দ লাগবে চালটা অনেকটা আস্ত হয়েছে, ভেঙে যায়নি। ভেঙে গেলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তো এই চাউলগুলো আমি এই ফ্যানের সাহায্যে যে স্কিনের যে কুড়াগুলো আছে সেগুলো কিন্তু আমি উড়িয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে এগুলো দিয়ে কিন্তু আমরা ঘরে নিয়ে যাব বা এগুলো দিয়েই ভাত রান্না করতে হবে। ভাত রান্নতে কিন্তু অনেক পরিশ্রম লাগবে। এইগুলো আমি কিন্তু আস্তে আস্তে সব চাউলগুলো আমি আস্তে আস্তে সমস্ত চাউলগুলো উড়িয়ে নিব। আর সাথে কিন্তু আমাকেও হেল্প করছে, আমার শাশুড়ি বসে আছে। 2-4টা যদি ধান থাকে সেগুলো বেছে বেছে দিচ্ছে, যদি ময়লা আবর্জনা কোনো কিছু থাকে সে বসে বসে এখান থেকে বেছে বেছে দিচ্ছে। আসলে প্রত্যেকেরই এই ধান বা চাল তৈরি করতে প্রত্যেক মানুষেরই কিন্তু অক্লান্ত পরিশ্রম হয়ে যায়। আপনারা কেউ দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আসছেন, দেখেন কতটা পরিশ্রম করতে হয়েছে, কতটা অক্লান্ত পরিশ্রমের পরে আমরা এক মুঠো ভাত পাবো। এই ভাতকে যদি আমরা অবহেলা করি তাহলে আল্লাহ আমাদের কিন্তু সহ্য করবে না। আমরা অযত্নে অবহেলায় কিন্তু অনেকেই ভাত অনেকটা ফেলে দেই, কিন্তু গ্রামের মানুষ তা দেয় না। এই ভাতগুলো যদি বেঁচে যায়, সে ভাত দিয়ে পান্তা ভাত বানায়, সেই পান্তা ভাত যদি বেঁচে যায় তাহলে সেগুলো খিচুড়ি রান্না করে খায়, তারপরে ভাতের উপরে ভাত দিয়ে খায়। অনেক মানে এরা কোনো অবস্থায় ভাতগুলোকে লোকসান করতে দিবে না, এগুলোকে ফেলে দিতে দেবে না বা কোনো অবস্থায় আর এইগুলা করতে দেয় না। এদিকে দেখেন আমার শাশুড়ি তুলে দিচ্ছে, আমার ছোট্ট সোনামণিও সেও কিন্তু অনেকটা পরিশ্রম করছে, অনেকটা কাজ করে নিচ্ছে। এখানে বলেছি না প্রত্যেক মানুষেরই কিন্তু কম বেশি কাজ থাকে এই ধানের বা চাউলের ক্ষেত্রে। আমার ছোট্ট সোনামণি চাউলগুলো তুলে দিচ্ছে, ওর দাদা বস্তাটা ধরেছে। দেখেন খেলার ছলে হোক যেভাবেই হোক সেও কিন্তু প্রচুর কাজ করছে। শীতের মধ্যে আমরা কিন্তু এরকম সবাই মিলে কাজ করি। আর দেখতে পাচ্ছেন এই চালটা হতে কিন্তু আমাকে ছোটো সোনামণি 2 পট চাল দিয়েছে। এখানে 1 পটে আধা কেজি করে চাউল আটে। আমি 1 কেজি চাউলে আজকে ভাত রান্না করব। আর ভাতটা রান্না করে আমি আপনাদের দেখাবো কত সুন্দর চাউলের ভাত হয়েছে আর এতটা টেস্ট হয়েছে, না খেলে বোঝাই যাবে না। আপনারাও কিন্তু আজ থেকে দেখবেন, আপনি যখন খেতে বসবেন তখন কিন্তু এই স্মৃতিগুলো যদি আপনি মনে করেন অবশ্যই আপনার খেতে ইচ্ছে করবে, একটা ভাতও নষ্ট করতে হবে মনে চাবে না। টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না, টাকাই কিন্তু সব কিছু করতে দিতে পারে না। এদিকে দেখেন আমি চাউলগুলো টিউবওয়েলের কাছে নিয়ে এসেছি, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে 3 বার ধুবো, ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করে নিব। আর আপনারা যারা অনেকেই এই চাউল কিভাবে হয় অনেকেই জানেন না, অনেকেই কোনো দিন দেখেনি নেই, সরাসরি চাউল নিয়ে টিউবওয়েলে মানে কলে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দেন, তারা হয়তো জানেন না। অনেকে গ্রামেও কখনো যাননি কিভাবে ধানগুলো উৎপাদন করতে হয়। একটা কৃষকের এই চারা গাছ থেকে শুরু করে এই ধান হতে 6টা মাস পরিশ্রম করতে হয়, তারপরে সে তার কৃষকের হাতে ধান আসে, চাউল আসে। 6 মাস পর্যন্ত এই পরিশ্রমগুলো করতে হয়, একদিনে নয়। এখানে সার দিতে হয়, অনেক কিছু করতে হয়, সেগুলো তো আমি আপনাদের শেয়ার করলাম না, শুধু মেন যেগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমি চাউলগুলো সুন্দর করে ধুয়ে 3 বার ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রম ছাড়া কখনো হয় না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন ভাতটা খান তখন মনে হয় যে ভাতটার কি এর কোনো নাই। আজকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা পরিশ্রম। এবং এদিকে দেখেন আমি কথা বলতে বলতে চাউলটাকে কিন্তু অলরেডি 2 বার ধুয়ে নিয়েছি, 3 বার ধুয়ে নিয়েছি। এখন চাউলটাকে 2 কর পানি মেপে আমি ভাত রান্না করে নিয়ে যাব। সেজন্য আমি কিন্তু একটা মাটির যে রান্নার বাসন বা এটাকে ঢাকনা বলে, সেই ঢাকনা নিয়ে সুন্দর করে ধুয়ে আমি চাউলটাকে নিয়ে রান্না বসিয়ে দিব। রান্না বসাতে গেলে কিন্তু সব সমস্যার সমাধান নয়। এখানে রান্না করতে আসলে চুলার থেকে অনেকগুলো ছাই ফেলতে হয়। দেখেন আমি
পর্যায়ক্রমে সব ছাইগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা গ্রামের মানুষের বা মেয়ে মানুষের বা গ্রামের যারা গৃহিণী আছি তাদের একটু রান্না করে শুধু ভাতটা রান্না করতে দেখেন কতটা পরিশ্রম করতে হয়েছে, কতটা পরিবর্তন করতে হয়েছে আমাদের এই ভাত রান্না করতে। তো এদিকে আমি চুলার ছাইগুলো ফেলে দিয়েছি। আর যে গাছের যে পাতা সেগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে পাতাগুলো নিয়ে আসে সেগুলো দিয়ে আমি কিন্তু আজকে রান্না বসাবো। তো অন্যান্য রান্নাগুলো আমি করে নিব, আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন এখন আমি চুলার মধ্যে আগুন বসিয়ে দিব, গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পাটখড়ি শোলা, যেটাকে আমরা শোলা বলি, অনেকে কি বলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শোলার মধ্যে আগুন ধরিয়ে আমি কিন্তু এই যে লতা পাতার মধ্যে দিয়ে আগুন ধরিয়ে সেইগুলো দিয়ে কিন্তু রান্না করব। আমাদের কিন্তু গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেভাবে ব্যবহার করি না। হঠাৎ বিঠাৎ তরকারিটা গরম করার জন্য, একটু দুধ জাল দেওয়ার জন্য, একটু সামান্য যে রান্না একটু সব কিছু গরম করার জন্য আমরা বেশিরভাগ সময় গ্যাস ব্যবহার করি। তাছাড়া কিন্তু সব সময় আমরা লাকড়িতেই লতা পাতা দিয়ে রান্না করি। এটা কিন্তু আসলে আমাদের চারিদিকে থেকে এটা আমাদের সকলেই এরকম করে, গ্রামের মানুষ বলতে এরকম করে। আর এদিকে দেখেন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, জাল জ্বলছে। অনেক সময় দেখেন ধোয়া হচ্ছে, একদম ধোয়া হচ্ছে, আবার ফু দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আবার ধোয়া হচ্ছে, আবার আগুনটা জ্বলছে, এভাবে কিন্তু রান্না হয়ে যায়। দেখেন একদম নিভে গেল, এখন অনেক ধোয়া হচ্ছে। আমি অনেকটা চেষ্টা করছি আগুনটাকে ধরানোর জন্য, কিন্তু আমি ফু দিয়েও অনেকবার চেষ্টা করেছি, তা কিন্তু আগুনটা ধরাতে পারছি না। অনেকের স্মৃতিময় দিনগুলো আজকে মনে পড়ে যাবে। তাদের মা চাচি বা অনেকেই আছে গ্রামে বাস করতো, তারা কিন্তু এই স্মৃতিগুলো অনেক আজকে মনে পড়ে যাবে। আসলেও আমি এই স্মৃতিগুলো মনে করানোর জন্য, গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো মনে করানোর জন্য আজকে আপনাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছি, ভিডিওটা করেছি। তো দেখেন কতটা ধোঁয়া হয়েছে, ধোয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই আগুনগুলো আবার জ্বলে উঠলো। জ্বলে ওঠার পরে আস্তে আস্তে কিন্তু বেশ সময় ধরে, কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময়, আধা ঘন্টার বেশি সময় লাগবে এই ভাতটা হতে। এটাও কিন্তু আমাদের একটা পরিশ্রমের কাজ। এটা কিন্তু আসলে এভাবে যদি চিন্তা করি যে একটা ভাত হতে আমাদের প্লেটে আসতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা ত্যাগ করতে হয়, সেটা যদি চিন্তা করি তাহলে কখনো ভাতের প্রতি অনীহা থাকবে না। এদিকে ভাতে টকবগিয়ে উঠেছে, বলক উঠেছে, আমরা এটাকে বলক বলি, সেই বলক হয়েছে, পানিটা আবার নামিয়ে দিলাম। এদিকে ভাতগুলো আবার এভাবে হচ্ছে, ফ্যান বলে, ভাতের ফ্যান বা মার বলে অনেকে, মার বলে, ভাতের মারগুলো উঠাচ্ছি, যদি বেশি হয় তখন তাহলে ফেলে দিই। তারপরে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা বেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা ভাত, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু টেস্টই অন্যরকম, মোটা মোটা চাউলের ভাত, তাও কিন্তু অনেকটা টেস্ট। যে কোন চাউলও হয়, মোটা চাউলও হয়, যে যেরকম উৎপাদন করতে পারে সেরকম হয়। আমি এদিকে ভাতের সাথে একটু সবজি নিয়ে নিচ্ছি, আর ডাল নিয়ে নিচ্ছি, ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করেছি, মাছ রান্না করেছি, আর সাথে আছে শাক ভাজি। এ দিয়ে কিন্তু আমাদের গ্রামের মানুষের অলরেডি হয়ে যায়। দেখেন আজকের ভাতটা খেতে এতটা মজা লাগবে, এতটা টেস্ট লাগবে, সব কিছু চিন্তা করে দেখেন আপনারা সেরকম মজা লাগবে। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।